নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের পাঠ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পের নাম গোখরো। সাপ সাপ চেঁচিয়ে উঠল বিভা। সজোরে ভূপতিকে ধাক্কা দিয়ে বললে, শুনছো, সাপ। ওভারটাইম খেটে ভূপতি ফিরেছে রাত 10:30টায়। ঘুমে আর ক্লান্তিতে ধসে পড়া বাড়ির মতো অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আছে তার। তুলোয় গিঁট ধরা চ্যাপটা বালিশটা থেকে মাথা বেকায়দায় সরে গিয়ে একাত্র নাক ডাকছিল বটে, তবু অচেতনার একেবারে গভীর অতলে নিমগ্ন হয়েছিল সে। সাপ তো সাপ, এই সময় একটা রয়্যাল বেঙ্গল তাকে মুখে করে তুলে নিয়ে গেলেও জানবার সম্ভাবনা ছিল না ভূপতির। কিন্তু বিভা রয়্যাল বেঙ্গলের চাইতেও মারাত্মক। তারপর গত বছর 8 মাসের ছেলেটা মরে যাওয়ার পর থেকে অদ্ভুত হিংস্র হয়ে আছে সে। কিছুদিন আগেও মিষ্টি মিনমিনে বউ বিভাকে যারা দেখেছে, আজ আর তারা তাকে চিনতেও পারবে না। বাঁশির মতো গলা এখন কাঁশির মতো প্রখর এবং প্রবল। শান্ত ঠান্ডা মেজাজ এখন যেন বিস্ফোরক দিয়ে তৈরি। অতএব অতলান্ত বিরাম থেকে আস্তে আস্তে ভূপতি চেতনার সীমান্তে ভেসে উঠতে লাগল। ঘরে যে সাপ ঢুকেছে, শুনছো না? মরেছ নাকি? বিভার গলা ঝনঝন করে বেজে উঠল। জোরে ধাক্কা দিতে গিয়ে হাতের নোয়াটার একটা মোলায়েম আঘাত লাগলো ওই ভূপতির পিঠে। মরলে তো বেঁচে যেতাম। ভূপতি ধর্মড়িয়ে উঠে বসল। কই সাপ? এই আমার পায়ের ওপর দিয়ে নেমে গেল। হিম ঠান্ডা, খাটের তলায় ঢুকেছে বোধ হয়। গৌরবে খাট। আসলে মাঝে মাঝে তক্তার জোর খুলে যাওয়া, নড়লে চললে শব্দমুখর পুরনো একটি তক্তপোষ। তার তলায় টিনের তোরঙ্গ, থালাবাটি আর খুঁটিনাটি গৃহস্থালির একটি বিশুদ্ধ সুন্দরবন। মশা, আরশোলা আর নেংটি ইঁদুরের মনোরম উপনিবেশ। তার ভেতর সাপ যদি আশ্রয় নিয়ে থাকে, তাহলে তাকে খুঁজে বের করা আস্তিকেরও অসাধ্য। কিন্তু সমস্যাটা অন্যত্র। হাত বাড়িয়ে পাশের ছোট টিপয়ের ওপর রাখা লণ্ঠনটাকে উজলে দিলে ভূপতি। ম্লান মুখে বললে, খাটের তলায় কি হবে তাহলে? বের করে পিটিয়ে মারো, নইলে অন্তত হুড়োতাড়া দাও, পালিয়ে যাক। খাটের নিচে সাপ নিয়ে বসে থাকবো বলো কি গো? মাঝরাত্রিতে যদি ফোঁস করে? অলক্ষণে কথা আর শেষ করতে পারল না বিভা। অ্যানিমিয়ায় হলদে শীর্ণ মুখে পাঁশুটে ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু। ভয়ে এতক্ষণে ভূপতিও কাঠ হয়ে গেছে। চোখ ভরা ঘুম ঊর্ধ্বশ্বাসে প্রায় আসানসোল পার। ফিসফিস করে বললে, কি সাপ? আতঙ্কের মধ্যেও বিরক্তিতে বিভা খিঁচিয়ে উঠল। কি সাপ? আমি দেখেছি নাকি? খরিস টরিস হবে বোধ হয়, শোল মাছের মতো মোটা, লম্বাও হবে 1.5 হাত। 1.5 হাত? খরিস? আরে কই, কি করবে? অধৈর্য বিভার জিজ্ঞাসা। নিরুপায় ভূপতির এইবার খেঁকিয়ে ওঠার পালা। কি করব? খাট থেকে নামতে যাই আর তলা থেকে বসিয়ে দিক আমার পায়ে, তখন? তাই তো, এ কথাটা বিভার মনে হয়নি। এবারে কান্না এলো তার গলায়। ওগো, তবে কি হবে? সারা রাত এমনি সাপ কুলে নিয়ে বসে থাকবো? আরে উপায় তো কিছু দেখছি না। সকাল হোক, আপনি বেরিয়ে যাবে ঘর থেকে। এটুকু সময় নয় বসে বসেই কাটানো যাক। এটুকু সময়, সন্দেহ কি?
সবে গোটা 12 এখন। অসুস্থ দুর্বল শরীর নিয়ে সারাদিন সংসার ঠেলেছে বিভা। ওভারটাইম খেটে প্রায় অ্যাম্বুলেন্সে চেপে ঘরে ফিরেছে ভূপতি। এই অবস্থায় দুজনে ঠায় বসে ঘণ্টা 5 জেগে থাকা। খুব লোভনীয় প্রস্তাব নিশ্চয়। বিভা আকুল হয়ে বললে, না না, সে হবে না। তলায় আছে, উপরে উঠে আসতে কতক্ষণ? হ্যাঁ, আমি পাগল হয়ে যাব। হাঁকডাক করো না, লোকজন জড়ো হোক। আরে হাঁকডাক করলেই বা শুনছে কে এখন? এই বাদলার এমন রাত্রিরে খুন হয়ে গেলেও কেউ সাড়া দেবে না। আরে এ তো আর কলকাতা শহর নয় রে বাবা। তা নয়, কলকাতা থেকে 12 মাইল দূরে শহরের উচ্ছিষ্ট অঞ্চল এটা। পাড়াগাঁয়ের কণ্ঠরোধ করা হয়েছে আশেপাশে গোটা কয়েক কারখানা তৈরি করে, কিন্তু নগরলক্ষ্মীর দাক্ষিণ্যও ছড়িয়ে পড়েনি। দূরে দূরে বিজলি আলো যেন অনুকম্পার কৌতুকে চোখ মিটমিট করে। ভাঙাচুরো বাড়ি, মুখ থুবড়ানো বস্তি, একটা পিচের রাস্তায় সম্প্রতি বোমার ক্রেটারের মতো অসংখ্য গর্ত, এদিক ওদিকে 2-1টা পোড়ো ইঁটের পাঁজা থাকায় সাপের বংশবৃদ্ধির সুযোগ হয়েছে। এলোমেলো ঝোপ জঙ্গল, ন্যাড়াটে গাছগুলোর প্রাণহীন পাতায় 8 ইঞ্চি পুরু কালির আস্তর। ভূপতির দৌলতখানা এরই মধ্যে আবার একটু একটেরেক। রাস্তার ওধারে হঠাৎ বড়লোক ঘোষবাবুদের নতুন লাল বাড়িটা ছাড়া নিকট প্রতিবেশী কেউ নেই আর। ঘোষবাবুদের ছোট ছেলে করুণা সিন্ধু অবশ্য মাঝে মাঝে করুণা বৃষ্টি করতে চায়, কিন্তু নানা কারণে সেটা পছন্দ করতে পারে না ভূপতি। তার স্ত্রী বিভা এবং বিভার ছোট বোন প্রাইভেটে আইএ পরীক্ষার্থে নেই আভা। পড়শিকে হাঁকডাক করতে হলে অবশ্য করুণা সিন্ধুকেই ডাকতে হয়, কিন্তু ডাকলে তারাও কি এখন সাড়া দেবে? খানিকক্ষণ কান পেতে শুনল ভূপতি। টিনের চালের উপর বৃষ্টির ঝিমঝিমে আওয়াজ, বাইরের আমলকি গাছটার শিরশিরানি, পেছনের ডোবায় ব্যাঙের আনন্দধ্বনি। ঘর ছেড়ে ওই মোটা মোটা কোলা ব্যাঙগুলোর সন্ধানে কেন যায় না সাপটা? ভূপতির মনে কূট জিজ্ঞাসা উদিত হল। বিভা চেঁচিয়ে উঠল, কি আশ্চর্য, একেবারে পাথর হয়ে বসে রইলে যে, কিছু একটা করো। আরে মারা যাব নাকি সাপের কামড়ে? কি হয়েছে দিদি? তখন থেকে সমানে চেঁচামেচি করছিস কেন? দরজার বাইরে আভার গলা পাওয়া গেল। পাশের ঘর থেকে এতক্ষণে টের পেয়েছে আভা, উঠে এসেছে। বিভা আর্তস্বরে বললে, ঘরে সাপ। কি সাপ? ভূপতিই জবাব দিলে। নিজের অজ্ঞাতেই এক পোঁচ রং চড়িয়ে ফেলল বিভার বর্ণনায়। মস্ত খরিস, 5 হাত লম্বা। তাতে কি হয়েছে? দাঁড়াও, আমি লাঠি নিয়ে আসছি। দুপ দুপ করে আভার চলে যাওয়ার আওয়াজ শোনা গেল। গরিব বোনের গলগ্রহ দুবেলা খেতেও পায় না পেট পুরে। তারপরে আছে একটা এমই স্কুলের ঘাড় ভাঙা চাকরি। তবু আশ্চর্য সতেজ আর সুস্থ এই 18-19 বছরের মেয়েটা। আরও আশ্চর্য আভা রূপবতী। এই বিবর্ণ বিষণ্ণ আনন্দ থেকে কেমন করে এমন প্রাণ আর স্বাস্থ্যকে আহরণ করে কে বলবে? একটু পরেই দরজায় বাঁশ ঠোকার শব্দ। আভা অস্ত্র সংগ্রহ করে এসেছে। এই দরজা খোল দিদি। খাট থেকে নামতে পারছি না যে। বিভার হতাশ আর্তনাদ। তলাতেই কুণ্ডলি পাখি আছে, নিচে পা দিলেই যদি ছোবল মারে। ও বুঝেছি। ওপাশ থেকে ধাক্কা দিতেই কপাটের জোর একটু ফাঁক হয়ে গেল মাঝখানে। তার ভেতরে আঙুল চালিয়ে ভেতরের খিলটা খুলে ফেলল আভা। এবাড়ির ঘর দরজা সবই তার নারী নক্ষত্রে জানা। এবারে নড়ে চড়ে উঠল ভূপতি।
এই আভা, কি হচ্ছে ওসব পাগলামি? মস্ত বড় সাপ, বরং পাড়ার লোকজনকে ডেকে। একটা সাপ মারবার জন্য 7 পাড়া জড়ো করতে হবে? তুমি পুরুষ মানুষের নাম ডোবালে ভূপতিদা। দরজা ঠেলে সদর্পে আভা ঢুকল। গাছ কোমর বাঁধা, হাতে একটা বাঁশের টুকরো। আভা, মুখপুরি সর্বনাশ করবি তুই। তারপরে বিভা কোকিয়ে উঠল, বেরিয়ে যা ঘর থেকে। কিন্তু সেসব শোনবার পাত্রী আভা নয়। ততক্ষণে সে উবু হয়ে খোঁচা দিয়েছে খাটের তলায়। বিভার এক রাশ হাঁড়ি কুড়ি ঝনঝনি উঠল। তারপরেই ফোঁস করে একটা হিংস্র আওয়াজ। বিভা বৈশাচিক আর্তনাদ তুলল। ভূপতির গলা দিয়ে বেরুলো খানিক অর্থহীন জান্তব ধ্বনি। তারপরেই তক্তপোষের আর এক প্রান্তে খোলা জানলা বেয়ে আবির্ভূত হলো একটি নিকষ কালো গোখর সাপ। লণ্ঠনের আলোয় তার চক্রাঙ্কিত ভয়ঙ্কর সুন্দর দেহটা ঝিকমিকিয়ে উঠল। মাঝখানে চৌকির ব্যবধান, আর তার ওপরে বসে সমানে চিৎকার করছে স্বামী স্ত্রী। আভা খানিকক্ষণ যেন হতবম্ব হয়ে রইল। তারপর চৌকির পাশ ঘুরে সাপের গায়ে আঘাত করার আগেই জানলার বাইরে সেটা নেমে গেল আগাছা ভরা ছাই গাদার ভেতরে। আভা ক্ষুব্ধ হয়ে বললে, পালালো? চেঁচিয়েই তোমরা সব মাটি করে দিলে, নইলে। এতক্ষণে ধরে প্রাণ এসেছে বিভার। সশব্দে জানলাটা বন্ধ করে দিয়ে বললে, খুব হয়েছে, থাম। মেয়ের কি দুঃসাহস বাবা! যে সাপের চেহারা দেখে জোয়ান মানুষের বুক কাঁপে, একটা ভাঙা বাঁশ নিয়ে উনি তাই মারতে গেছেন। যদি ফসকে যেত তাহলে? ফসকাতো না। না, ফসকাতো না। মস্ত এক লাঠিহাল এসেছেন উনি। যা, এখন ঘরে গিয়ে শো। খুব বাহাদুরি দেখানো হয়েছে। ও, ভালো করলাম কি না? নিজেরা তো ভয় হার্ট ফেল করার দাখিল হয়েছিলে। ক্ষুণ্ণ বিষণ্ণ মুখে আভা বেরিয়ে এলো। একটা বুক চাপা নিঃশ্বাস ছেড়ে ভূপতি এতক্ষণে বিড়ি ধরাতে পারল ধীর সুস্থে। উফ, 1 নম্বরে ডাকাত হয়েছে মেয়েটা। ডাকাত বলে ডাকাত, ও দরকার হলে মানুষ মারতে পারে। বিভা সায় দিলে। তারপর পড়ল ভূপতিকে নিয়ে। তবু তো ওই এসে সাপটা বের করে দিলে ঘর থেকে, আর তুমি পুরুষ মানুষ হয়ে। আরে আমি কি করব? ঘরের বাইরে থাকলে আমিও। ঢের হয়েছে, চুপ করো। আর তোমাকে আমি বারবার বলিনি আস্তা কুঁড়ের ওদিককার জানলাটা খুলে রেখো না? খানা খন্দল ঝোপ যার আছে, চাই কি চোরে হাত বাড়িয়ে গলার হাড়টারও নিয়ে নিতে পারে। তা বাবুর গরম লাগে। এখন হলো তো? বাদলা পেয়ে সাপ এসে ঢুকেছিল। যদি আমি ঠিক সময় মতন টের না পেতাম তাহলে। বিভার আত্মস্তুতি শেষ হল না। তার আগেই বাইরের বারান্দায় জুতোর শব্দ শোনা গেল, আর তার সঙ্গে এলো ভরাট গলার ডাক, ভূপতিবাবু, ভূপতিবাবু। বিভা ফিসফিসিয়ে বললে, করুণা সিন্ধু। ত্রস্ত উঠে পড়ল ভূপতি। কাপড়ের কষিটা বেঁধে নিয়ে সসম্ভ্রমে বাইরের দিকের দরজা খুলে দিলে। আসুন আসুন। গায়ে বর্ষাতি ফেলা, হাতে বন্দুক, নাটকীয়ভাবে করুণা সিন্ধু প্রবেশ করলে। ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসল বিভা। লোকটা চাউনি ভালো নয়, মদও খায় একাধটু, গায়ে পড়ে আলাপ করতে চায়। কিছুদিন থেকে কারণে অকারণে বড় বেশি খোঁজ করছে সে। বিভার মনে একটা গভীর সন্দেহ জেগেছে। অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে ভূপতিও। বন্দুকটাকে বাগিয়ে ধরে করুণা সিন্ধু বললে, সাপ সাপ বলে খুব চিৎকার শুনলাম, ভাবলাম বন্দুকটা হয়তো কাজে লাগতে পারে, তাই এলাম। তা কোথায় সাপ? সে আর নেই, বাইরে পালিয়েছে, ভূপতি জবাব দিলে। তবু আপনি যে কষ্ট করে এসেছেন সেজন্য অনেক ধন্যবাদ। বিভার দিকে তাকিয়ে অস্বস্তি ভরে যোগ করল,
তা এলেন যখন, বসুন না একটু। দাঁড়িয়ে আছেন কেন? এরপরে ভদ্রতার খাতিরেই করুণাসিন্ধু বিদায় নেবে এমনি একটা আশা ছিল ভূপতির, কিন্তু আশাটা ব্যর্থ হলো। একটা চেয়ার নিয়ে জমিয়ে বসল করুণাসিন্ধু। এই সময়টা বড় খারাপ, সাবধানে থাকবেন, কোনো দরকার পড়লেই ডাকবেন আমাকে। একটা সোনার সিগারেট কেস বার করে সেটা এগিয়ে দিল ভূপতির দিকে। হ্যাভ ওয়ান? না না না, বিড়ি নইলে আমাদের নেশা জমে না। বিভার কুণ্ডলি পাকানো চেহারার দিকে আবার আর চোখে তাকিয়ে শুকনো গলায় ভূপতি জবাব দিলে, তা বটে, আপনারা আবার কড়ার ভক্ত। বিড়ির দীনতাকে ভদ্রতার প্রলেপ দিয়ে ঢেকে দিলে করুণাসিন্ধু। যার যা। গে হ্যাঁ। করুণাসিন্ধু সিগারেট ধরিয়ে একবার কাশল। হ্যাঁ, যা বলবো ভাবছিলাম। ভালো কথা ভূপতিবাবু, আপনার শালি বোধহয় আইয়ে পড়ছেন আজকাল। বিভা একবার নড়ে উঠল, সভয়ে মাথা নাড়ল ভূপতি। করুণাসিন্ধু বলে চলল, মানে কদিন থেকেই বলবো ভাবছি। আমাদের কলকাতার অফিসে 100 টাকা মাইনের একটা ভ্যাকেন্সি হচ্ছে শিগগিরই। যদি বলেন ঢুকিয়ে দিই ওকে, আমার হাতেই সব। বলেন কি, 150 টাকা? এই যে MA পাশের মাইনে, ও তো শুধু ম্যাট্রিক পাস। আমি বাবাকে বললে সবই হয়ে যাবে। করুণাসিন্ধু করুণায় বিগলিত হয়ে পড়ল। আপনারা আমাদের প্রতিবেশী, যদি কিছু সাহায্য করতে পারি নিজেকে ধন্য মনে করব। করুণাসিন্ধু এবার ঠোঁট চাটল। কাল যদি আমার সঙ্গে একবার ওকে কলকাতায় পাঠিয়ে দেন। বাইরে ছাইগাদার ওপরে ধপ ধপ করে আওয়াজ হলো গোটা 2। ভূপতি চমকে গেল। ওহো, কি কে ওখানে? আমি আভা, ভূপতিদা। করুণাসিন্ধুর অস্তিত্ব ভুলে গিয়ে বিভা আর্তনাদ ছাড়ল। হতভাগী, ওই অন্ধকারে ওখানে গেছিস কেন? চলে আয়, শিগগির চলে আয়। আসছি। আবার ধপধপ করে গোটা কয়েক আওয়াজ। সর্বনাশ করবে ও, আমার সর্বনাশ করবে। বিভা কেঁদে ফেলল। এই ডাকাতটা ওখানেই অন্ধকারে সাপ খুঁজতে গেছে। হ্যাঁ, সাপ খুঁজতে গেছেন? করুণাসিন্ধু লাফিয়ে উঠল। অসম সাহস ওর! বন্দুকটা তুলে নিয়ে বললে, যদি আমি ওকে সাহায্য করতে পারি। আভা, আভা! ভূপতি হুঙ্কার ছাড়ল। আসছি ভূপতিদা। করুণাসিন্ধু আভার উদ্দেশ্যেই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দরজার কাছে গিয়েই আতঙ্কে পিছু হটে এলো। এক হাতে টর্চ আর এক হাতে লাঠির মাথায় কালো কুচকুচে গোখরোটার মৃতদেহ ঝুলিয়ে নিয়ে ঘরে ঢুকছে আভা। সাপটার ঝুলে পড়া থ্যাঁতলানো মুখ থেকে সুতোর মতো আঠালো লালা গলে পড়ছে। সুন্দর গালে কাদার ছিটে ভিজে চুল বেয়ে জলের ফোঁটা নামছে। একটা অদ্ভুত বন্য আলোয় জ্বলছে আবার চোখ। তীক্ষ্ণ হাসি হেসে বললে, কেমন দিদি, তুই যে বলেছিলি সাপটা আমি মারতে পারবো না? পাথরের মতো দৃষ্টি মেলে স্তম্ভিত ভূপতি আর বিভা যেখানে ছিল ঠিক সেইখানেই বসে রইল। আর আভার চোখের বন্য আলোয় কি ছিল কে জানে, হঠাৎ পাংশু হয়ে
নিভে গেল করুণা সিন্ধুর মুখ। বিনা সম্ভাষণেই সে দ্রুত বেগে ঘরের বাইরে ছিটকে পড়ল। ক্ষিপ্র গতিতে নেমে যেতে যেতে ডাক দিয়ে বললে, চলি ভূপতিবাবু, আপনারা তাহলে বিশ্রাম করুন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org